নমস্কার সকলকে। জাস্ট থিঙ্ক অ্যান্ড লার্ন জিওগ্রাফি চ্যানেলে আজকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং একাদশ শ্রেণীতেও রয়েছে। দ্বাদশ শ্রেণীতে খুব বেশি না থাকলেও একাদশ শ্রেণীতে যার একটা বিশেষ অংশ রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা আগ্নেয় বলয় কী, বা রিং অফ ফায়ার কী, বা প্রশান্ত মহাসাগরের উভয় তীরে বা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার উভয় তীরে, এশিয়া মহাদেশের তীরে কেন পৃথিবীর 80% আগ্নেয়গিরি বলয় আকারে অবস্থান করেছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা জানব। এবং তার সঙ্গে জড়িত যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে, যা বিদ্যালয়ের পরীক্ষাতেও আসতে পারে এবং আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও যার আসার সম্ভাবনা অনেক থাকে, তো সেইটা আমরা ধীরে ধীরে আজকে জেনে নেব। তো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি তা জানার আগে আমরা প্রথমে জানব যে পৃথিবী যখন একসঙ্গে ছিল, মানে পৃথিবীর সমগ্র ভূখণ্ড যখন একসঙ্গে ছিল, যেটাকে আমরা প্যানজিয়া নামে চিনি। এই প্যানজিয়াকে ঘিরে কী ছিল না, এক অখণ্ড জলভাগ, যেটাকে আমরা বলছি প্যান্থালাসা। তাহলে এটাকে কি বলছি আমরা? প্যানজিয়া। এটাকে কি বলছি আমরা? প্যান্থালাসা। তো এই প্যানজিয়ার আমরা সবাই জানি পৃথিবীর অভ্যন্তরে, অর্থাৎ গুরুমণ্ডলের নিচে একটা থকথকে জেলির মতো স্তর রয়েছে, যেখানে অ্যাস্তনোস্ফিয়ার বলে একটি স্তর রয়েছে। অ্যাস্তনোস্ফিয়ার বলে একটি স্তর রয়েছে, এটাকে আমরা বলছি শিয়াল, এটাকে আমরা বলছি সীমা। এবং এই যে অ্যাস্তনোস্ফিয়ারের নিচে পরিচলন স্রোত কিন্তু লক্ষ্য করা যায়। এই পরিচলন স্রোতের কারণে এবং এছাড়া আমাদের অভিকর্ষজ বৈষম্য, যে পৃথিবীর ভূখণ্ডের উপরে সব জায়গায় ভূমিরূপের যে সামঞ্জস্যতা সমান নয়, অভিকর্ষজ টান সেটা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে রয়েছে। তাই অভিকর্ষজ বৈষম্য কারণে একসময় এই প্যানজিয়ায় ফাটল ধরতে শুরু করে। এই ফাটল ধরার কারণে পৃথিবীতে অনেকগুলি ভূখণ্ডরূপে বা পাতের সৃষ্টি হয়। এবারে এই পাতগুলি যখন বা এই ভূখণ্ডগুলি যখন ভেঙে যায়, তখন কিন্তু বহু দিকে এরা চলতে শুরু করে। কিভাবে চলতে শুরু করে আমরা জেনে নিই। যে এই ভূখণ্ডগুলি কোথাও কোথাও এরা পরস্পরের দিকে চলতে শুরু করে। এই ভূখণ্ডগুলি পরস্পরের দিকে চলতে শুরু করে, যাকে আমরা অভিসারী বলে চিনি, যাকে আমরা অভিসারী পাত সীমানা। তাহলে আমরা কিন্তু এই টপিকটা পড়তে গিয়ে অন্যান্য ছোটোখাটো বিষয়গুলো অনেকের হয়তো জানা, তবুও আমরা একটু রিভাইজ করে নিচ্ছি, এতে আরও বেশি সুবিধা হবে বিষয়টাকে বুঝতে। অভিসারী পাত সীমানা, বা এটাকে আমরা ধ্বংসাত্মকও বলতে পারি, ধ্বংসাত্মক পাত সীমানাও বলতে পারি। কারণ এই পাত সীমানা দুটি পাত পরস্পরের সংঘর্ষে লিপ্ত হচ্ছে বলে এখানে কিন্তু কোনো প্রকার ভূমির সৃষ্টি হয় না, এখানে ভূমির ধ্বংস হয় বলে একে আমরা ধ্বংসাত্মক পাত সীমানাও বলতে পারি। আবার কি কোথাও কোথাও পাতগুলি পরস্পরের বিপরীতে চলাচল করছে, যেখানে দুটি পাত পরস্পর থেকে বিপরীতে সরে যাওয়ার কারণে এই অঞ্চলে কি হচ্ছে, আমাদের ভূমির কিন্তু গঠন হচ্ছে। কারণ এই বরাবর কি হচ্ছে না, আমাদের ভূ অভ্যন্তরের ম্যাগমা বাইরে বেরিয়ে এসে বিভিন্ন প্রকার ভূমিরূপে সৃষ্টি হচ্ছে, যাকে আমরা বলছি অপসারী বা প্রতিসারী বা গঠনাত্মক পাত সীমানা। তাহলে এর ছাড়াও আর এক ধরনের পাত সীমানা দেখা যায়, যেখানে দুটি পাত পরস্পরের পাশাপাশি চলাচল করে, যাকে আমরা বলছি কি নিরপেক্ষ পাত সীমানা। যার উদাহরণ যদি আমরা জানতে যাই, তাহলে আমরা কি দেখব যে সান আন্দ্রিয়াস চ্যুতি, যেটা একটা নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ। আর আমাদের প্রশান্ত মহাসাগরীয় পাত, ভারত মহাসাগরীয় পাত, এগুলি একটি কি ধরনের পাত সীমানা? অপসারী পাত সীমানা, প্রতিসারী বা গঠনাত্মক পাত সীমানা। আর আমরা যদি বলি যে উত্তর আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত বা ইউরেশীয় পাত, ভারতীয় মহাদেশীয় পাত, এই পাতগুলি এক একটি অভিসারী পাত সীমানা অঞ্চলে অবস্থিত। অর্থাৎ যেখানে দুটি পাত পরস্পরের সাথে এসে মিলিত হয় বা পরস্পর থেকে দূরে সরে যায় বা পাশাপাশি চলাচল করে, তখন তাকে বলা হচ্ছে পাত সীমান্ত অঞ্চল। এবারে চলুন আমরা জেনে নিই এই পাত সীমান্ত অঞ্চলের কার্যকারিতার জন্য কিভাবে রিং অফ ফায়ার বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় সৃষ্টি হয়েছে সেটা আমরা জেনে নিই।
তো সেগুলো জানার আগে আমরা একটা ছোট্ট অংশ জেনে নিব যে যখন দুটি পাত, এই প্রশান্ত মহাসাগরীয় পাত সীমানা অঞ্চলটা কিন্তু অভিসারী পাত সীমানার ফলে সৃষ্টি হয়েছে, পাত সীমানার কার্যকারিতার ফলে সৃষ্টি হয়েছে। তাহলে যে অঞ্চলে কি দেখতে পেলাম, দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এই যে অঞ্চলে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে সেই পাত সীমানা অঞ্চলে মনে রাখতে হবে একটা অগভীর অংশ দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই পাত বা ভূখণ্ডগুলোতে তো একদম ছোট ছোট নয়, এগুলো বৃহৎ অংশ। এবারে এই বৃহৎ অংশগুলোর উপরে মানে আমাদের একটা দেশ যদি ভারতীয় পাত একটা বড় পাত, ইউরেশীয় পাত, এইরকম দেশের বড় বড় দেশের যে ভূখণ্ডের উপরে এত ভূমিরূপ রয়েছে, সেই ভূমিরূপের উপরে থাকা গতিশীল শক্তিগুলো যখন এই পাতের উপরে কার্যকরী হবে, সেই গতিশীল শক্তিগুলো যখন ভূমিরূপ থেকে বিভিন্ন প্রকার পদার্থ ক্ষয় করে নিয়ে আসবে, সেই ক্ষয়িত পদার্থগুলো নিশ্চিতভাবে এই অগভীর অংশে জমা করবে এবং অগভীর অংশ ধীরে ধীরে নিচু হতে হতে একসময় এই নরম পদার্থগুলো ঊর্ধ্বমুখী হয়ে এখানে ভাঁজ সৃষ্টি হতে পারে। যদি পলি জমা হয় তবে পরবর্তীতে এখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়, আমরা জেনেছি। তো এই যে খাতটাকে আমরা বলি জিওসিনক্লাইন। তাহলে আমরা আজকে জানলাম জিওসিনক্লাইন কি, যে দুটি অভিসারী পাত সীমানার মাঝে যে অগভীর খাত বা অংশ দেখতে পাওয়া যায় তাকে আমরা বলছি জিওসিনক্লাইন। তবে এখানে একটা কথা জেনে রাখা উচিত, এই অভিসারী পাত সীমানাগুলি কিন্তু ভিন্ন ভিন্ন প্রকারের হয়। কখনো মহাদেশীয় পাত সীমানা হয়, অভিসারী পাত সীমানা, কখনো মহাদেশীয় মহাসাগরীয়, কখনো মহাসাগরীয় মহাদেশীয়, বা খুব কতিপয় মহাসাগরীয় পাত সীমানাও দেখা যেতে পারে। তো এখানে একদম নিশ্চিতভাবে মনে রাখা উচিত যে জিওসিনক্লাইন অগভীর খাতটা আমরা কাকে বলবো, দুটি মহাদেশীয় পাত, অর্থাৎ দুটি মহাদেশীয় অভিসারী পাত সীমানা অঞ্চলকে আমরা বলবো যে জিওসিনক্লাইন। অভিসারী পাত সীমানার মাঝে যে অগভীর অংশটাকে বলবো জিওসিনক্লাইন। কিন্তু যেমন উদাহরণ বলতে পারি টেথিস হচ্ছে একটা জিওসিনক্লাইন, যেটা ইউরেশীয় পাত এবং ভারতীয় পাতের মাঝে অবস্থিত ছিল, যেখানে হিমালয় পর্বতটা সৃষ্টি হয়েছে। এবারে চলুন আমরা জেনে নিই, এই যদি একটা মহাদেশীয় পাত আর একটি মহাসাগরীয় পাত হয় তাহলে সেখানে সেই অগভীর খাতটাকে আমরা কিন্তু কি বলবো, সেটাকে বলবো জিওক্লাইন। তাহলে মনে রাখবেন যে মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের মাঝে যে অগভীর অংশটা দেখা যায় তাকে আমরা বলবো জিওক্লাইন। যেমন আমাদের রকি আন্দিজ, অর্থাৎ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার যেখানে রয়েছে তার মাঝে যে প্রশান্ত মহাসাগর ও উত্তর আমেরিকার মাঝে যে পাত সীমানা, অভিসারী পাত সীমানা, সেখানে যে গভীর খাতটা ছিল সেই অগভীর খাতটার নাম হচ্ছে জিওক্লাইন। তাহলে তোমাদের 2 নম্বরের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অষ্টম শ্রেণীর না এলেও নবম শ্রেণীর ক্ষেত্রে এবং একাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে জিওসিনক্লাইন কি বা জিওক্লাইন কি। সেখানে আমরা অর্থ লিখতে পারি যে দুটি অভিসারী পাতের মাঝে একটি অগভীর খাত। এবারে আমরা সংজ্ঞা লিখতে পারি, সংজ্ঞাতে আমরা কি লিখতে পারি, যে পাত সীমানা অঞ্চলে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তাকে অভিসারী পাত সীমানা বলে। এই অভিসারী পাতের মাঝে যেখানে অগভীর খাত দেখা যায় তাকে বলা হচ্ছে জিওসিনক্লাইন, অর্থাৎ দুটি মহাদেশীয় পাত হবে এখানে। তো এখানে পাতের ধরনটা আমরা বলতে পারি, পাতের ধরনটা কেমন না, দুটি মহাদেশীয় পাত বলতে পারি এখানে আমরা। পাতের ধরন, তাহলে আমরা অর্থ বলতে পারি, সংজ্ঞা, পাতের ধরন এবং উদাহরণ হিসাবে দিতে পারি কি, উদাহরণও একটা পয়েন্ট করতে পারি যে মহাদেশীয় পাত দুটি ইউরেশিয়া এবং কি ভারতীয় পাতের মাঝে আমাদের টেথিস নামে অগভীর যে একটি অংশ রয়েছিল, যেখান থেকে আমাদের কি সৃষ্টি হয়েছে, হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে। তাহলে আমরা আজকে জিওসিনক্লাইন জানলাম। একইভাবে জিওক্লাইনও লিখবো, শুধুমাত্র এখানে কি পার্থক্য করব, এখানে শুধুমাত্র আমরা করব যে এটা মহাদেশীয়, একটি পাত হবে মহাদেশীয়, একটি পাত হবে মহাসাগরীয়। তাহলে জিওসিনক্লাইন এবং জিওক্লাইনের মধ্যে পার্থক্যও আমরা জানতে পারলাম। যে তাহলে আবার বলি, জিওসিনক্লাইন হচ্ছে মহাদেশীয় পাত কিন্তু অভিসারী পাত সীমানা অঞ্চল, জিওক্লাইনও মহাদেশীয় আর একটা মহাসাগরীয় পাত যেটাও একটা অগভীর অংশ। তাহলে আমরা জানলাম। এবারে আমরা আসল বিষয়ে আসি, যেটা আজকের টপিক, যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি
বা কেন সেখানে পৃথিবীতে 100% আগ্নেয়গিরির মধ্যে 80% আগ্নেয়গিরি সেখানে লক্ষ্য করা যায়, সেই বিষয়টা সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে আমরা জানলাম যে পাতসীমানা কি, পাতসীমানার মাঝে জিওসিনক্লাইন কি, বা কত কোন ধরনের পাতসীমানার চলনগুলো কি ধরনের হয় সেটা আমরা জানলাম। তাহলে চলুন আমরা এখনটা কি করি, যে একটা ম্যাপ এঁকে নিই, ম্যাপের মাধ্যমে আমরা বুঝবো যে রিং অফ ফায়ার কি। তাহলে এখানে যদি আমরা দেখি যে আমাদের এই দিকে কি রয়েছে, এশিয়া মহাদেশ রয়েছে, বিভিন্ন দ্বীপের সমাগম রয়েছে, আর এই দিকে কি রয়েছে, উত্তর আমেরিকা, এবং এই দিকে কি রয়েছে, দক্ষিণ আমেরিকার অংশ রয়েছে। তাহলে আমরা লিখে নিই, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, আর এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। তাহলে এখানে যদি আমরা দেখি যে এই প্রশান্ত মহাসাগর এবং তার দুই তীরে থাকা স্থলভাগীয় যে পাতগুলো, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, এশিয়া পাত, এবং তাদের মাঝে থাকা প্রশান্ত মহাসাগরীয় পাত, এগুলো অ্যাকচুয়ালি কী ধরনের পাত? এখানে মনে রাখা উচিত যে এই যে স্থলভাগে মানে উত্তর আমেরিকা পাত মানে প্রশান্ত মহাসাগরীয় পাত, এবং এদিক থেকে আসা উত্তর আমেরিকা পাত হচ্ছে গিয়ে কি ধরনের পাত? একটা অভিসারী পাত সীমানা অঞ্চল। মানে ঠিক এইভাবে এই পাতটা এইভাবে প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তর আমেরিকার দিকে ধাবিত হচ্ছে, আর উত্তর আমেরিকা পাত প্রশান্ত মহাসাগরের দিকে ধাবিত হচ্ছে। ঠিক একইভাবে দক্ষিণ আমেরিকা পাতের ঠিক পশ্চিম উপকূলে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় পাত, যা আমরা নাজগা পাত নামে চিনি, আর এখানে দক্ষিণ আমেরিকা স্থলভাগের পাত, তারাও পরস্পরের দিকে অগ্রগামী হচ্ছে, যেটাকেও আমরা অভিসারী পাত সীমানা অঞ্চল বলি। ঠিক একইভাবে এশিয়া ভূখণ্ড সেও প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে, এবং প্রশান্ত মহাসাগরীয় পাতও এই এশিয়ার দিকে যাচ্ছে। যদি মাঝখানে আমরা দেখি যে এই অঞ্চল, তাহলে এই অঞ্চল থেকে দুটি পাত পরস্পরের বিপরীতে যাচ্ছে। তাহলে এই প্রশান্ত মহাসাগরীয় পাতকে আমরা অপসারী বা প্রতিসারী পাত সীমানা বলতে পারি, যে পাত সীমানা দুটি পাত পরস্পরের দিকে বিপরীত দিকে যাচ্ছে। কিন্তু আমরা ধরে নিতে পারি যে এশিয়া মহাদেশ ও প্রশান্ত মহাসাগরের মাঝে যে পাত সীমানা, সেটা আবার হচ্ছে অভিসারী পাত সীমানা। এখানে দুটি পাত, প্রশান্ত মহাসাগরের পাত, এশীয় পাত পরস্পরের দিকে, আবার উত্তর আমেরিকা প্রশান্ত সেটাও পরস্পরের দিকে, দক্ষিণ আমেরিকা এবং নাজগা পাত সেটাও পরস্পরের দিকে। তার মানে এই পাত সীমানা অভিসারী পাত সীমানা। যে পাত সীমানা অঞ্চলে দুটি পাত পরস্পরের দিকে সংঘর্ষে লিপ্ত হলে, মানে এগিয়ে এলে যে পাত অপেক্ষাকৃত ভারী, সেই পাত কিন্তু অন্য পাতের নিচে প্রবেশ করে যায়। আমরা স্বাভাবিকভাবে জানি যে মহাদেশীয় পাতের তুলনায় মহাসাগরীয় পাত অপেক্ষাকৃত কিন্তু ভারী হয়। তো স্বাভাবিকভাবে যদি আমরা এটাকে ধরে নিই যে এ হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পাত, বি হচ্ছে মহাদেশীয় পাত মানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা বা এশিয়া, তাহলে এ যেহেতু ভারী, তাহলে এ কি করবে? প্রশান্ত মহাসাগরীয় পাতটা কি করবে? এই বি পাতের নিচে প্রবেশ করবে, বি পাতের নিচে প্রবেশ করবে। তাহলে এইভাবে প্রবেশ করেছে এই পাত, এবং এরই মাঝে যদি পলি জমা থাকে, তাহলে সেই পলিতে ভাঁজ পড়ে কি হয়? ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তবে এখানে একটা কথা জানা উচিত যে যদি কোনো সময় একটি পাত অন্য পাতের নিচে 45 ডিগ্রি কোণে প্রবেশ করে, তাহলে সেই অঞ্চলটাকে বলা হয় বেনি অফ জোন। বেনি অফ জোন। তাহলে এখানে আমাদের বেনি অফ জোন কি, এটাও পরীক্ষা আসতে পারে। বেনি অফ জোনকে না, দুটি পাত অঞ্চল, যে পাত অঞ্চলে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হলে যদি সেই পাতটি 45 ডিগ্রি কোণে প্রবেশ করে, কত ডিগ্রি কোণে আমি একটু লিখে দেখাচ্ছি, কত ডিগ্রি কোণে? যে 45 ডিগ্রি কোণে। 45 ডিগ্রি কোণে প্রবেশ করলে তাকে আমরা বলছি বেনি অফ জোন। তাহলে দুটি পাত যদি পরস্পরের দিকে অগ্রসর হয়, ভারী পাত হালকা পাতের নিচে যদি 45 ডিগ্রি কোণে প্রবেশ করে, তখন তাকে বলা হচ্ছে বেনি অফ জোন। তাহলে এই বেনি অফ জোনের কি ভূমিকা ওই অঞ্চলে আগ্নেয়গিরি সৃষ্টির পিছনে? তাহলে আমাদের জানা উচিত যে একটি পাত, এটাকে যদি আমরা ধরি, তাহলে একটি পাত এইভাবে যদি প্রবেশ করে, তাহলে এইটা যদি ভূমি হয়, এর সাপেক্ষে কত ডিগ্রি? 90 ডিগ্রি, বা এর সাপেক্ষে এটাও 90 ডিগ্রি। কিন্তু যদি পাতটি 45 ডিগ্রি কোণে প্রবেশ করে, তাহলে এইটাকে যদি 45 ডিগ্রি ধরি, তাহলে আমরা কি দেখব? যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, কিন্তু এটা গুরুমণ্ডল, আর এটা নিচটা হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। তাহলে এটা লিখছি আমি গুরুমণ্ডল, এটা হচ্ছে ভূত্বক,
আর এটা হচ্ছে অ্যাস্তনোস্ফিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা পাত যদি ভূত্বকের সমান্তরালে ঢুকতো, তার থেকে যদি ওই 90 ডিগ্রি কোণে প্রবেশ করতো, তার থেকে যদি ওটা 45 ডিগ্রি কোণে প্রবেশ করে, তাহলে কি হবে, ওই পাতটি গুরুমণ্ডলের নিচ থেকে বেরিয়ে নিচে দিয়ে প্রবেশ করে অ্যাস্তনোস্ফিয়ারে চলে আসবে। তাহলে সেই অতিরিক্ত পাতটি যতটুকু অ্যাস্তনোস্ফিয়ারে প্রবেশ করেছে, এই যে অংশটা, তাহলে অধিক তাপে কিন্তু সহজেই কি হবে, গলে যাবে। গলে গিয়ে কিসে পরিণত হবে, স্বাভাবিকভাবে কিসে পরিণত হবে, ম্যাগমায় পরিণত হবে। তাহলে আমরা সবাই জানি যে অ্যাস্তনোস্ফিয়ারে অলরেডি ম্যাগমায় আছে, যে কোনো পদার্থ কিসে পরিণত হয়েছে, ম্যাগমায় পরিণত হয়েছে। তাহলে সেই ম্যাগমা থাকা সত্ত্বেও যখন এই যে প্রশান্ত মহাসাগরীয় পাত বা যেখানে যেখানে যে সমস্ত পাত অন্য পাতের নিচে প্রবেশ হয়েছে, যদি 45 ডিগ্রি কোণের বেশি মানে কোণে প্রবেশ করে, তাহলে আমরা কি বুঝবো যে এটা অ্যাস্তনোস্ফিয়ারের নিচে ঢুকে ওই ভূ অভ্যন্তরের তাপে এই অতিরিক্ত পাতটা কিন্তু ম্যাগমায় পরিণত হয়েছে। তাহলে ওই অতিরিক্ত ম্যাগমা, আমরা হাঁড়িতে যতটুকু জল ছিল কি যতটুকু অংশ কোনো বিষয় ছিল, পদার্থ ছিল, তার থেকে বেশি রাখি, নিশ্চয়ই উপচে পড়বে। বা যদি উপচে না পড়ে, তাহলে যে কোনো দুর্বল স্থান দিয়ে বেরিয়ে আসবে, স্বাভাবিক। তাহলে এই অঞ্চলেও এই যে অতিরিক্ত গলে যাওয়া পাত, সেটা কিন্তু অতিরিক্ত ম্যাগমার যোগান দিল। এই অতিরিক্ত ম্যাগমার যোগান কিন্তু এই দুর্বল স্থান দিয়ে কিন্তু বেরিয়ে আসবে। এই দুর্বল স্থান দিয়ে, এই যে দুর্বল স্থানটা দিয়ে কিন্তু বেরিয়ে আসবে। এখানে দুটো জিনিস ভাবতে হবে। যদি দুটি পাত জুড়ে যেত, একটি পাত নিচে প্রবেশ করেছে, একটি পাত উপরে উঠে গেছে, যদি জুড়ে যেত তাহলে কিন্তু সেখানে আর এই রকম একই প্রকার অগ্নুদ্গম দেখা যেত না। এখানে যেহেতু দুটি পাত কি দেখা যাচ্ছে, দুটি পাত তারা পরস্পর চলাচল করছে, তার মানে জায়গাটা জুড়ছে না, জায়গাটা কিন্তু সচল থাকছে, অর্থাৎ এই স্থানটি প্রচণ্ড দুর্বল। তাহলে এই দুর্বল স্থানের ভেতর দিয়ে তো ম্যাগমার আগমনটা অত্যন্ত সহজ হবে। তাহলে আমরা কি দেখব যে এশিয়া মহাদেশ এবং তার উল্টো দিকে থাকা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার মাঝে থাকা প্রশান্ত মহাসাগর যখন পরস্পর নিচে প্রবেশ করছে, প্রশান্ত মহাসাগরের নিচে প্রবেশ করছে, যদি আমরা যদি এরকম ছবি ধরি, তাহলে কি হবে, প্রশান্ত মহাসাগরীয় পাত এদিকে প্রবেশ করছে, এদিকে আমাদের এদিকেও প্রবেশ করছে, আর এদিক থেকে এশিয়া মহাদেশ, এদিক থেকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পরস্পর কিন্তু ঊর্ধ্বগামী হচ্ছে। তাহলে এখানে কি, এখানেও 45 ডিগ্রি কোণে প্রবেশ করছে, এখানেও 45 ডিগ্রি কোণে প্রবেশ করেছে। তাহলে তার ফলে কি হচ্ছে, এই অঞ্চলে প্রচুর পরিমাণে ম্যাগমার যোগান ঘটছে, যে ম্যাগমা এই দুর্বল স্থানে বরাবর বেরিয়ে এসে অনবরত কি করছে, অগ্নুদ্গম ঘটাচ্ছে, যার দরুন পৃথিবীর আমাদের এখানে আন্দিজ বলুন, রকি পার্বত্য অঞ্চল বলুন, এদিকে জাপান উপদ্বীপের বিভিন্ন আগ্নেয় দ্বীপ বলুন, বা রকি পার্বত্য অঞ্চলেও অনেক আগ্নেয়গিরি দেখা যায়, এখানেও আগ্নেয়গিরি দেখা যায়, জাপান দ্বীপেও আগ্নেয়গিরি দেখা যায়। তাই এই সচলের জন্য কিন্তু এবং ম্যাগমার অতিরিক্ত যোগানের জন্য কিন্তু আমরা এখানে এই আগ্নেয়গিরিগুলি লক্ষ্য করছি। তাহলে আমাদের যদি প্রশ্ন করে, 2 নম্বরের প্রশ্ন করে যে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি, তাহলে কিন্তু আমরা কিভাবে লিখব বিষয়টাকে, এটা আমাদের জানা উচিত। তাহলে প্রথমে আমরা ধারণা বলে একটা পয়েন্ট করতে পারি, ধারণা বা অর্থ বলে একটা পয়েন্ট করতে পারি। যদি অর্থ না লিখি, ধারণা লিখব। ধারণা কি না, প্রশান্ত মহাসাগরের উভয় তীরে 80% আগ্নেয়গিরি বলয় আকারে অবস্থানকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা আগ্নেয় বলয় বলা হচ্ছে। এবারে হচ্ছে উৎপত্তির কারণ, কেন উৎপত্তি হলো, এই জিনিসটা কেন উৎপত্তি হলো। প্রথম পয়েন্ট 1, পাতের সক্রিয় অবস্থা, পাতের সক্রিয় অবস্থা বা পাতের সক্রিয় চলাচল, এছাড়া আর কি, বেনি অফ জোনের অবস্থান, বেনি অফ জোনের অবস্থান, বেনি অফ জোনের অবস্থান। তাহলে কি হচ্ছে, পাতের এটাকে ব্যাখ্যা করব কিভাবে না, এই পাত সীমানা অঞ্চলে এই অভিসারী পাত সীমানা হওয়ায় এখানে দুটি পাত পরস্পরের দিকে সর্বদা অগ্রসর, তাই দুর্বল স্থান সবসময় দুর্বল রয়েছে, তাই দুর্বল স্থান দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে, তাই আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে। 2, বেনি অফ জোন সৃষ্টি হওয়ার জন্য কি হয়েছে, অতিরিক্ত ম্যাগমার কিন্তু যোগান পাওয়া যাচ্ছে।
তার জন্য কিন্তু অধিকাংশ আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হয়েছে। তাহলে আজকে আমরা এখান থেকে কি জানলাম? এখান থেকে আমরা জানলাম পাত সীমানা, পাত সীমানার উদাহরণ, আমরা জিওসিনক্লাইন জানলাম, জিওক্লাইন জানলাম, আমরা কেন প্রশান্ত মহাসাগরের উভয় তীরে এত 80% আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে তাও জানলাম। তবে একটা কথা বলে রাখি, এখানে আমরা যে জিওসিনক্লাইন জানলাম, ওই জিওসিনক্লাইনের মাঝে সবসময় অনেক মানে ভূ অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে এসে একটা ঝালাইয়ের মতো অংশ হয়ে যায়। এগুলো তো আমরা দেখলাম একটা মহাসাগরীয় পাত, একটা মহাদেশীয় পাত, কিন্তু যেটি দুটি মহাদেশীয় পাত, সেই দুটো মহাদেশীয় পাতের মাঝে তো নিশ্চয়ই জিওসিনক্লাইন নামে একটা অগভীর খাত থাকে। কিন্তু যখনই দুটি পাত পরস্পরের সঙ্গে মিলে যায়, এই মিলে গেলে সেখানে কিন্তু ম্যাগমা বেরিয়ে এসে দুটি পাত ঝালাইয়ের মতো করে হয়ে যায়। যেরকম দুটি রডকে ঝালাই দিয়ে জুড়ে দিলে যেমন হয়, দুটি মহাদেশীয় পাতকে জুড়লে সেই ভূ অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে এসে জুড়ে গেলেও সেখানেও আমরা যে লাইনটা দেখতে পাই, দীর্ঘ লাইন, সেটা হচ্ছে সূচার লাইন। এটা কিন্তু হিমালয় পর্বতে অনেক দেখা যায়, কারণ হিমালয় পর্বত তো একটি কি বলবো, হিমালয় পর্বত দুটি মহাদেশীয় পাতের মাঝে সৃষ্টি হয়েছে। তাহলে দুটি মহাদেশীয় পাতের মাঝে যখন ভূ অভ্যন্তরের ম্যাগমা বেরিয়ে এসে আমাদের যে দীর্ঘ লাইন, ঝালাইয়ের মতো যে লাইন সৃষ্টি করে, তাকে সূচার লাইন বলে। আশা করি আমি বোঝাতে পারলাম, এবং পরীক্ষাতে আমরা কিভাবে এটা লিখতে পারবো, যেরকম আমরা এখানে একটা উদাহরণ দিতে পারি, যেরকম ওজোস ডেল সালাডো, কটোপ্যাক্সি, এই সমস্ত যে পর্বতগুলো বা ফুজিয়ামা, এইগুলো কিন্তু আমাদের এই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার কিন্তু অন্তর্গত, তার উদাহরণ কিন্তু এগুলো। পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি? ওজোস ডেল সালাডো। তাহলে আমরা এটা শর্ট কোশ্চেনও পড়লাম, 2 নম্বরের অংশও পড়লাম, কিভাবে তা লিখতে হবে তাও আলোচনা করলাম। আশা করি ভালো লেগেছে। যদি না বুঝতে পারে, মানে কোনো অংশ যদি এখনও অবুঝ অবস্থা থাকলো, তাহলে সেটা কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। আর ভিডিওটা যদি সত্যি পছন্দ হয়, লাইক কমেন্ট চাইবো এবং শেয়ারও চাইবো, বা পরবর্তীকালে আরও এইরকম ভিডিওর জন্য আমি চাইবো, যাতে আমি উৎসাহ পাই, তাহলে আপনাদের সেই রিকমেন্ডেশন বা লাইকটা চাইবো এবং সাবস্ক্রাইব করবেন, এইটুকু আশা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।